নিহালপুরের ঝিলে একটা গাড়ি পড়ে গেছে। এই 3টে লাশই পাওয়া গেছে, আর কেউ নেই গাড়িতে। বাবা! আমার ছোট বোন জাহ্নবী, বাবা কলিম কুরেশি আর ড্রাইভার সন্দীপ, ওই 3জন কোথায় স্যার? মুখটা তো দেখতে পাইনি, কিন্তু জামা কাপড় কিছুটা এরকমই ছিল স্যার। যদি এই বাবা এই ষড়যন্ত্রে সামিল হয়ে থাকে তাহলে মুকেশও নিশ্চয়ই সামিল আছে। আগে বলো, রাত্রে তোমার বাড়িতে কে চেঁচাতো? স্যার, আমি আমার বাবার জন্য সবকিছু করছিলাম। এই সবের প্রভাব আমার ছোট বোন জাহ্নবীর উপর পড়ছিল। আমাকে ফকির দলায় নিয়ে চল, আমি ফকির দলায় থাকতাম। এতদিন পর যখন বাবা ফকির দৌলার নাম সামনে এলো, আর যখন নাম এসেছে তখন ঘুরেই আসি। আজ সকালেই লাশটা ভেসে উঠেছে। কার লাশ? বাবা কালিম কুরেশিও মারা গেছে। এখন বাবা জাহ্নবীর অ্যাফেয়ারের স্টোরিটাও খাটে না। স্যার, হতে পারে ড্রাইভার সন্দীপ বর্মার জাহ্নবীর মধ্যে কিছু ছিল। যাদব স্যার, স্যার আপনার হাতের ওই ফোল্ডারের মধ্যে একটা ফটো দেখা যাচ্ছে, একটু দেখতে পারি? এর নাম কাজল। কিন্তু এই মেয়েটার নাম তো জাহ্নবী। স্যার, দুজনেই তো সেম। 3 জনের মধ্যে একজনকে তো বাঁচতেই হতো। এই সে কনফার্ম জাহ্নবী কাজল। দেখতে হবে চালটা জাহ্নবী ওরফে কাজল আর সন্দীপের কিনা, নাকি এরা বোড়ে। আর চালটা 2 ভাই মুকেশ এবং কিলেছে। জাহ্নবী কাজল? জাহ্নবী নিজের নাম কাজল রাখলো কেন? এখনো পর্যন্ত জানা যায়নি, কিন্তু জানতে পারবো এটা পাক্কা। আমাদের ছোট বোন বেঁচে গেল কি করে? কেন? ওকে মরতে হতো? আগে থেকে ঠিক ছিল? জলে ডুবিয়ে মারতে চেয়েছিলে না অন্য কোনো উপায়? তোমাদের প্ল্যানটাকে এই কারণে ভেস্তে গেল যে তোমাদের পেছনে অন্য কোনো প্ল্যান তৈরি হয়েছিল? স্যার, আপনি কোন প্ল্যানের কথা বলছেন? আমি আপনাকে আগেই বলেছি আমাদের মধ্যে কোনো সমস্যা ছিল না যে আমরা এই সমস্ত প্ল্যান করতে যাব। আমরা আমাদের বয়স্ক বাবা মা আর কাকিমাকে মেরে ফেলবো, নিজের ছোট বোনকে নিখোঁজ করিয়ে দেবো? আরে আপনি কি ভাবছেন বলুন তো আমাদেরকে? ড্রাইভার সন্দীপ বর্মা যার গাড়ি ছিল, তাকে তুমি ডেকেছিলে? আমি না ডাকলে কে ডাকবে? আমার অসুস্থ বাবা, মা, জাহ্নবী, আমাদের চেনা জানা ড্রাইভার ছিল। এর আগে অনেকবার ডেকেছি ওকে, আর শ্রীকঞ্জ করে ওই 10 বার নিয়ে গিয়েছিল। তাই আমি ভাবলাম ফকির দৌলা ওকে নিয়েই যাই, এবার এরও চুলচেরা বিশ্লেষণ করবে। মুকেশ, ওই চুলচেরা বিশ্লেষণ এখানে করা হয় না, লকআপে করা হয়। সন্দীপ বর্মার সঙ্গে জাহ্নবীর কোনো অ্যাফেয়ার ছিল? কি? ব্যাপারটা এমন নয় তো যে তোমরা 2 ভাই মিলে পুরো পরিবারটাকে শেষ করতে চেয়েছিলে আর কাজটা সন্দীপ বর্মাকে দিয়েছিলে? ওর সঙ্গে জাহ্নবীর সম্পর্ক ছিল বা হয়ে গিয়েছিল, সেই জন্য জাহ্নবীকে মারেনি। আপনি উর্দি পরে আছেন বলে এটা ভাববেন না। আপনি যা খুশি বলবেন, আমরা তাই সহ্য করব। আমরা এলিতেরই লোক নই, আমরা কিন্তু শিক্ষিত, সব জানি। এই ভিত্তিহীন অভিযোগ কিছুতেই সহ্য করব না। 3 জন বয়স্ক, একজন খুবই অসুস্থ, জলে ডুবিয়ে খুন করা হয়েছে ওদের। মানছি ওরা অজ্ঞান ছিল, কিন্তু শেষ মুহূর্তে ওরা খুব কষ্ট পেয়েছেন নিশ্চয়ই। সেজন্য এই সহ্য-টহ্যর কথা আমার সামনে না বললেই ভালো হবে। না হলে যে কথাবার্তা চলছে সেটা লকআপে গিয়ে করব, আর সহ্য করা কাকে বলে ওখানে গিয়ে সেটা ভালো করে বোঝাবো। আমরা আমাদের দিক থেকে আপনাকে সবকিছু সত্যি কথা বলে দিয়েছি। বাবার অসুস্থতা, বাবা কলিমের সাহায্য, জাহ্নবীর ওই অবস্থা, ফকির দৌলার দর্শন, সবকিছু। তোমরা যেটা বলেছো সেটা সবকিছু নয় মুকেশ, অনেক কিছু আছে যে এখনো বাকি। আর যেটা বাকি আছে সেটা আমাদের বলবে প্ল্যান কি, প্ল্যান কোথা থেকে শুরু হয়েছিল, কোন দিকে ঘুরলো, আর কোন মোড়টা আমরা ছেড়ে এলাম। আচ্ছা ম্যাডাম, আমার স্বামীর খোঁজ পেলেন? দেখো, এখনো অবধি জানা যায়নি, কিন্তু সন্দীপ কি যোগাযোগ করেছে তোমার সাথে? যদি করতো তাহলে কি আপনাকে জিজ্ঞেস করতাম? আপনাদের নিশ্চয়ই কোনো বড় ভুল হচ্ছে আমার স্বামীকে নিয়ে। ও স্বপ্নেও কখনো কাউকে মারার কথা ভাবতেই পারে না। ও খুবই সরল মনের। এত বছর পরিশ্রম করে নিজের গাড়ি কিনেছে, তাও লোন নিয়ে। 2 জন লোককে 24 ঘন্টার জন্য এখানে ডিউটিতে লাগিয়ে দাও। সন্দীপ বর্মা নিশ্চয়ই আসবে, বউয়ের সাথে না হলেও বাচ্চাদের সাথে দেখা করতে নিশ্চয়ই আসবে। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ, হ্যালো ম্যাডাম, নতুন কোনো খবর পেলেন ওই ঝিলের কেসটায়? যেই প্রশ্নটা তোকে আমি করব সেটা তুই আমায় করছিস। কোচরের নামে তুই কলঙ্ক হয়ে যাচ্ছিস। আরে ম্যাডাম, আমার জন্য যদি কোনো কাজ থাকে তাই জন্যই তো ফোন করলাম। হ্যাঁ আছে, খোঁজ নেই ড্রাইভার সন্দীপ বর্মা আর জাহ্নবী তনওয়ারের মধ্যে কি সম্পর্ক ছিল, কোনো অ্যাফেয়ার? হ্যাঁ, এটা তো সত্যি গল্পের মধ্যে টুইস্ট ম্যাডাম। দেখ, এখনো কিছু ক্লিয়ার নয়। আপাতত লখনৌতে খোঁজ চলছে। এই জাহ্নবী এখন কোথাও কাজল সেজে রয়েছে। তুই খোঁজ নিয়ে দেখ সন্দীপের এতে কি হাত ছিল। ম্যাডাম, এটা তো মনে হচ্ছে খুব কঠিন। যদি কিছু থাকতো এরকম তাহলে এতদিনে কিছু না কিছু খবর তো কানে আসতো। কিছু ব্যাপার এরকমও থাকে যেটা খুব সহজে বোঝা যায় না। খোঁজ নিয়ে ভালো করে দেখ, হয়তো বোঝা যেতে পারে। আপাতত তুই কাজে লেগে যা। পুলিশের লোকেদের মাথা খারাপ হয়ে গেছে সেটা বুঝলাম,
কিন্তু শেষে তুমিও জাহ্নবীর সঙ্গে ড্রাইভার সন্দীপকে মেলানোর জন্য আমরা পুরো ফ্যামিলিকে শেষ করে দেবো, এটাই বলতে চাইছো তুমি? আরে তোদের মধ্যে কি সমস্যা ছিল আমি জানি না, আর এইসব গোলমালের মধ্যে আমি আমার মালতীকে হারিয়ে ফেললাম। আমরা তো এসবের কিছুই জানতাম না। কাকা, আমরা ততটাই জানি যতটা তুমি জানো। আমরা তো এখনই জানলাম যে জাহ্নবী বেঁচে আছে। পুলিশ সন্দেহ করছে যে সন্দীপের সঙ্গে ওর কোনো সম্পর্ক ছিল, আর হয়তো ওরা দুজনে মিলে এই সমস্ত কিছু করেছে। ওই ধাবাতে দাঁড়ানোর কথা সন্দীপই বলেছিল, আমার মনে আছে। আরে ওই ডাল মাখানি ওখানে সব থেকে ফেমাস শান্তারাম দাবায়, আর বাকি খাবারগুলো কিন্তু দারুণ মুকেশ দা। হ্যাঁ, ঠিকই বলছো কাকা, আমারও মনে আছে সন্দীপই বলেছিল ওই ধাবাতে দাঁড়ানোর জন্যে। মুকেশ, তোরা সবাই আর জাহ্নবী একটাই বাড়ির মধ্যে থাকতিস, কারণ আমি তো এই বাড়িতে থাকতাম না। তোরা কি করে এটা জানতে পারলি না যে জাহ্নবীর কোনো চক্কর চলছে এই সন্দীপের সাথে? বাড়িতে কেউ না কেউ তো নিশ্চয়ই জানতে পেরেছিল, আর এখনো কেউ না কেউ জেনে শুনে চুপ করে আছে। জাহ্নবী আর সন্দীপ বর্মার মধ্যে অ্যাফেয়ার হওয়াটা অসম্ভব নয়। হতেই পারে এরকম অ্যাফেয়ার, যেটা বাইরে কেউ জানতেই পারে না, এমনকি বাড়ির লোকেরাও না। যদি বাড়িতে এসবের কেউ কিছু না জানে, তাহলে জাহ্নবী আর সন্দীপ বর্মা শুধু জাহ্নবীর বাড়ির লোকেদের ভয়ের কারণেই এমন ভয়ানক কাণ্ড ঘটালো। হয়তো এদেরকে কেউ ব্যবহার করেছিল, কেউ হয়তো জানতো এই অ্যাফেয়ারের ব্যাপারে, আর এদেরকে বোরে করা হয়েছিল পরিবারের বাকি লোকদের মারার জন্য। ওই ফ্যামিলির মধ্যে কেউ এমন ছিল যেটা জানতো যে জাহ্নবীর লাইফে কি ঘটছে, কিন্তু সে বাড়ির অন্য কাউকে কিচ্ছু বলেনি। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তখনই জানা যেত যখন আমরা ড্রাইভার সন্দীপের কাছে পৌঁছতাম, অথবা লখনৌতে জাহ্নবী ওরফে কাজলের কাছে। এই কাজলের ছবিটা কালকেই আমাদের থানাতে এসেছে। এটা কে? এর পেছনে সুরেশ অবস্থি নাম লেখা আছে। এই কাজলের ছবির সঙ্গে সুরেশ অবস্থির ছবিটাও এসেছে। কেসটা কি? সিভিল কোর্টে একজন অ্যাডভোকেট আছেন, চন্দ্রেশ উপাধ্যায়, উনি এই ছবি দুটো পাঠিয়েছেন আর এদের ডিটেলস জানতে বলেছেন। এরা দুজন ওখানে কি করছিল? ইন্সপেক্টর, এই কাপলের ব্যাপারে একটু গোলমাল লাগছে আমার। কি ব্যাপারে আপনি সন্দেহ করছেন অ্যাডভোকেট সাহেব? কালকে এই কাপলটা এসেছিল আমার কাছে। মেয়েটার নাম কাজল শর্মা আর ছেলেটার নাম সুরেশ অবস্থি বলেছিল কোর্ট ম্যানেজ করতে চায়। আমি যখন ডকুমেন্টস চাইলাম ফটো ধরিয়ে দিল আমাকে। আমি এক্ষুনি আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমি ওদের কাল মানে আজকে পরিচয়পত্র সাথে নিয়ে আসতে বলেছি, কিন্তু ওরা আসেনি। আমার একটু গন্ডগোল লাগছে এখানে। বাড়ির থেকে পালিয়ে এসছে মনে হচ্ছে। মেয়েটা খুবই ইয়াং, নাবালিকাও হতে পারে। একটু দেখুন না অফিসার। আর উপাধ্যায় বাবু এই ছবি দুটোই পাঠিয়েছেন। এই দুজন কাজল আর সুরেশ অ্যাডভোকেটের কাছে বিয়ে করতে গেছিল। হ্যাঁ, এরকমই কিছু একটা। আমরা এখনো তদন্ত শুরু করিনি। কনস্টেবল যখন এদের ফাইলটা নিয়ে আসছিল তখন আমাদের এক খোঁচর আলী ও দেখতে পায় আর একেবারে দুয়ে দুয়ে 4 করে দেয়। ওর কাছে জাহ্নবী তনওয়ারের কেসের ডিটেলটা ছিল আর ফটোও ছিল। সুরেশ অবস্থি এই কেসে লেট এন্ট্রি ক্যারেক্টারটাকে? এই কাজল যে 100% জাহ্নবী এই ছেলেটির সাথে বিয়ে করতে গেছিল, কিন্তু উকিলের কিছু গন্ডগোল লাগে আর মেয়েটিকে নাবালিকা মনে হয়, তাই উনি তাড়াতাড়ি ওদের ফটো পুলিশ স্টেশনে পাঠিয়ে দেন। এবার এই কেসটার সূত্র পাওয়া যাচ্ছে। কাজল ওরফে জাহ্নবী আর সুরেশ অবস্থার পেছনে লাগো। সুরেশ অবস্থি? না স্যার, এই নামটা তো প্রথম শুনছি আমি। আর স্যার, আমাদের জাহ্নবী সুরেশ অবস্থির সঙ্গে লখনৌতে কি করছে? ঠিক আছে স্যার। আরতি, জাহ্নবী সুরেশ অবস্থি বলে কোনো ছেলেকে চিনতো কি? আমি তো জানি না। না জাহ্নবীর সাথে এই ব্যাপারে কথা হয়েছে, না মা কখনো বলেছে। পুলিশ বলছে আমাদের জাহ্নবী লখনৌতে কাজল নাম নিয়ে থাকছে, আর কোনো সুরেশ অবস্থি নামে ছেলেকে কোর্ট ম্যারেজ করতে চাইছে। তার মানে? আমি তো ওই বাড়িতে থাকতাম না স্যার, তো আমি কি করে জানবো? আর এই সূর্য অবস্থিটা কে? এই সুরেশ অবস্থির ছবি 10 মিনিটে লখনৌ থেকে আমাদের কাছে আসছে। তুমি আর মুকেশ এক্ষুনি এসো। যদি জাহ্নবী তানভার কাজল শর্মা হতে পারে, তাহলে হতে পারে সুরেশ অবস্থি অন্য কেউ। এখন দেখা যাক তোমরা তাকে চিনতে পারো কিনা। এসব কি হচ্ছে আমাদের পরিবারের সাথে? প্রথমে বর্তা চলে গেলেন, তারপর বাবার শরীর এতটা খারাপ হয়ে গেল, প্যারালাইজড হয়ে গেল, তারপর এত বড় একটা ঘটনা, আর এখন জাহ্নবী। জানি না কি হচ্ছে। জানি না কার খারাপ নজর পড়েছে আমাদের পরিবারে। চুপ করো! এসব উল্টোপাল্টা কথা কখনো না শুনি। এই অন্ধ বিশ্বাসী আমাদের পরিবারটাকে শেষ করে দিল। ম্যাডাম, সীমাপুরে কেউই এই সন্দীপ বর্মা আর জাহ্নবীর মধ্যে কিছু একটা ছিল সেটা বলতে পারেনি। এই ড্রাইভার সন্দীপ বর্মা ভালো লোক ছিল, সবাই সেই কথাই বলছে। এই ড্রামার কাস্টিং চেঞ্জ হয়ে গেছে। এই লাভ স্টোরিতে সন্দীপ বর্মার জায়গায় কোনো সুরেশ অবস্থি রয়েছে। এই যে ওর ছবি।
এই সেকেন্ড হিরোটা আবার কোথা থেকে টপকালো ম্যাডাম? এ হিরো নাকি ভিলেন সেটা তো সময়ই বলবে, আর এই ফ্যামিলিতে কি চলছে বা না চলছে সেটাও সময়ই বলবে। আপাতত এই সুরেশ অবস্তির পুরো ফ্ল্যাশব্যাক তুই আমায় দিয়ে দে। সিভিল কোর্টে ছোট একটা কেবিন আছে আমার। অনেক রকম মানুষ আসে বিভিন্ন ধরনের কেস নিয়ে। এই তো পরশুদিন আমি কেবিনে বসেছিলাম, তখন চা খাচ্ছিলাম যেমনটা এখন খাচ্ছি। নোনতা কিছু আনাবো? এখানে কিন্তু ভালো নোনতা তৈরি করে এই লক্ষ্মী সুইটসে। আগে না, ধন্যবাদ। আসলে আমি কাজল শর্মা আর সুরেশ অবস্থি সম্পর্কে জানতে চাই। সিটি পুলিশে আপনি ওদের ফটো পাঠিয়ে আমাদের একটা খুব জটিল আর বিচিত্র কেসে সূত্র দিয়েছেন। সেটা তো খুব ভালো ব্যাপার, তাই না? প্লিজ একটু বলুন। বসে চা খাচ্ছিলাম, তখনই ওরা হঠাৎ কেবিনে ঢুকে পড়ল। ছেলেটার বয়স ওই প্রায় 25 বছর হবে, সুরেশ অবস্থি নাম। আর মেয়েটার বয়স একটু কম মনে হচ্ছিল। আসুন বসুন, বলুন কি সেবা করতে পারি? আসলে আমরা বিয়ে করতে চাই। বাইরে থেকে লোকজন বললো আপনার সঙ্গে দেখা করতে। দেখুন, আমার কেবিনটা ছোট, কিন্তু কোনো কেসই আমার কাছে ছোট নয়, আর না কোনো কেস বড় হয়। পারিবারিক ঝামেলা থেকে শুরু করে ডাইভোর্স কেস আমি নিমেষে সলভ করে দিই। মাঝে মাঝে হয়তো বিয়েরও কেস চলে আসে। তো কবে করতে পারি আমরা বিয়ে? আসলে এই কোর্টের মধ্যে না ঝটপট বিয়ে হয় না। একটা আর্জি জমা দিতে হয়, কাগজপত্র জমা দিতে হয়, তারপর গিয়ে কোর্ট থেকে ডেট পাওয়া যায়। একটু তো সময় লাগবেই। আর কিছু কাগজপত্র, ফটো নিয়ে এসেছিলাম তারা। হ্যাঁ, ফটো এনেছি। আর কোনো পরিচয়পত্র, যেমন আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট। এই ফর্মটা ফিল আপ করতে হবে দুজনকেই। স্যার, বিয়েটা আজকে করা যাবে না? আর্জিটা সাবমিট হবে, কোর্ট তারপর তারিখ দেবে, কাগজপত্র লাগবে, তারপরে হবে আপনাদের বিয়ে। ওই তারিখটা আজকের হতে পারে না? মানে বিয়ের সার্টিফিকেটটা আজকে পেতে পারি না? ম্যারেজ সার্টিফিকেট কোনো সিনেমার টিকিট নয় যে আধা ঘন্টা লাইনে দাঁড়ালে আর তারপর ব্যালকনিতে বসে পড়লে। আপনাদের পরিচয়পত্র নিয়ে আসুন, কাল পরশুর মধ্যে হয়তো হয়ে যেতে পারে, কোর্ট তারিখ দিয়ে দেবে। কোনো প্রবলেম আছে? না, মানে হ্যাঁ, আসলে আমরা ডকুমেন্ট আর কাগজপত্র তো কিছু আনিনি সঙ্গে করে, তাই। বাড়ি থেকে আনোনি? হ্যাঁ। মানে যেখান থেকে পালিয়ে এসছো? স্যার, ডকুমেন্টস ছাড়াই বিয়েটা করিয়ে দিন প্লিজ। না, যদি এক্সট্রা কিছু লাগে তাহলে দিয়ে দেব। আমাদের পুরো লখনৌতে, আমি তো বলবো আমাদের পুরো ইউপিতে, কোনো বাপের বেটা বিনা ডকুমেন্টসে আজকের মধ্যে যদি ম্যারেজ সার্টিফিকেট পাই দিতে পারে, তাহলে এই দোকান বন্ধ করে দিয়ে আমি লক্ষ্মী সুইটসে গিয়ে জিলিপি ভাজবো। ঠিক আছে, আমরা তাহলে একটা কাজ করি, আমরা কালকে আসছি সমস্ত কাগজপত্র নিয়ে। চলো চলো কাজল। আরে আমার কথাটা শোনো, আমি মানছি যে আমি খুব বড় উকিল নই, কিন্তু আমিও তো আইনের রক্ষক। ওদের কথা শুনে আমি বুঝতে পেরেছিলাম কিছু একটা গন্ডগোল আছেই। আমার বাড়িতে তো ছেলে মেয়ে আছে, আমি বুঝতে পারি যে ভাগানো হয়েছে না পালিয়ে এসছে। আর তখনই আমি সাব ইন্সপেক্টরকে ফোন করে সব জানালাম। ওদের কোনো অ্যাড্রেস দিয়েছিল বা ফোন নাম্বার? কিচ্ছু দেয়নি। কাগজপত্র দিতে হবে শুনেই ওরা পালিয়ে গেছে। তাড়াহুড়ো করে ওরা ফটো দুটো নিতে ভুলে গেছিল, না হলে ও দুটো পাওয়া যেত না। আলী, খাতা তো খুলে গেছে, কিন্তু দিল্লি বহুত দূর। আমি এই কাজল ওরফে জাহ্নবী, আর এই সুরেশ অবস্থি ওরফে জানি না কে, এদের তাড়াতাড়ি ধরতে হবে। স্যার, এরা যদি লখনৌতেই থেকে থাকে তাহলে নিশ্চয়ই ওরা কোনো নকল নাম নিয়ে লুকিয়ে লজে বসে আছে। আর আমি সীমাপুর থেকে যা যা ডিটেলস পাবো তোকে পাঠাতে থাকবো। ভালো করে চেক করিস, মাল্টিপল মার্ডার কেস। আচ্ছা, তাহলে এর নাম সুরেশ অবস্থি। চেনো নাকি একে? না না, আমি এই অপরিচিত লোকটাকে চিনি না। হয়তো আমি দেখেছি কোথাও। কোথায়, কবে? আমার সঙ্গে কোথাও একটা দেখা হয়েছে। হ্যাঁ, মনে পড়েছে, একবারই তো দেখা হয়েছিল এর সাথে। মুকেশ দাদার দোকানে আমাকে ধাক্কা দিয়েছিল। মুকেশের দোকানে এ কি করছিল? এই কথাটা আমি আপনাকে কি করে বলি? এই কথাটা তো হয় মুকেশ দাদা আপনাকে বলতে পারবে, না হলে এই ছেলেটা বলবে। এই হলো সুরেশ অবস্থি। এ সুরেশ অবস্থি? না স্যার, এর নাম তো জুনেদ, মেকানিক। কোথায় কাজ করে? স্যার, সীমাপুরে আমাদের দোকান আছে, ওর সামনে মুর্তাজার গ্যারেজ আছে, এ ওখানে কাজ করে। হ্যাঁ,
আমিও আমার বাইক এর কাছে ঠিক করিয়েছিলাম। কিন্তু স্যার এই সুরেশ অবস্থি আমাদের জাহ্নবীর সঙ্গে। আরে ভাই আমি বলছি তো, এটা কোনো সুরেশ অবস্থি নয়। এ হলো জুনেদ সিদ্দিকী, আমার মেকানিক, ওই সায়রাগঞ্জে থাকে, বিবাহিত, এক বাচ্চার বাবা। লখনৌতে এর কোনো আত্মীয় আছে নাকি? দাদা এটা তো আমি জানি না, কিন্তু ওর যে স্ত্রী আছে না শবনম, ও তো সায়রাগঞ্জেই থাকে, ওই আপনাকে বলতে পারবে। আর আপনার জুনেদ কবে থেকে গায়েব? আরে না দাদা, গায়েব টাইপ নয়, এই তো 1 সপ্তাহ আগে আমাকে এসে বললো দাদা কাজ ছেড়ে দেবো, আর সায়রাগঞ্জে আমার বৌমের কাছে থাকবো। ওখানেই নিজের গ্যারেজ খোলার কথা বলছিল। নিজের কাজ শুরু করা উচিত, কোনো চিন্তা না করেই শুরু কর। কিন্তু এরকম হঠাৎ করে কেন? যদি 2-1 মাস আগে তুই আমাকে বলতিস, তাহলে আমি তোর জায়গায় কাউকে রেখে নিতে পারতাম। সরি মুর্তেজা ভাই, আমার বলা উচিত ছিল, কিন্তু সবকিছু এমন হঠাৎ করে হয়ে গেল যে। হঠাৎ করে কি হয়ে গেছে ভাই? আমি বলতে চাইছি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওই আমার বেগম শবনম, ও হঠাৎ করে একা হয়ে গেছে তো, ওর বোনের কাছে চলে গেছে। তো আমি ভাবলাম যে যেতে যখন হবেই এখনই চলে যাই। ব্যাস এই কথা বলেই ও কাজ ছেড়ে চলে গেল। আমি বলতে চাইছি সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। ওই আমার বেগম শবনম, ও হঠাৎ করে একা হয়ে গেছে তো, ওর বোনের কাছে চলে গেছে। তো আমি ভাবলাম যে যেতে যখন হবেই এখনই চলে যাই। ব্যাস এই কথা বলেই ও কাজ ছেড়ে চলে গেল। বিয়ে? স্যার কিছু একটা ভুল হচ্ছে, আর না হলে এই জুনেদ আমাদের জাহ্নবীকে কিছু খাইয়ে দিয়েছে। আপনি তো কাজলের সঙ্গে দেখা করেননি, হতে পারে সত্যিকারের ও কাজল আর আমাদের জাহ্নবী নয়। একই দেখতে, ডাবল রোল। কৃষ্ণবাবু, এটা শুধু ফিল্মেই হয়, আসল জীবনে নয়। কিন্তু জাহ্নবী এইভাবে একটা মুসলমান ছেলের সঙ্গে মেকানিক। স্যার আমরা তো এই ছেলেটাকে ভালো করেই চিনি। মুকেশ দা একদম তৈরি, মাখনের মতো চলবে। আগেরবারও এই কথাই বলেছিলে, 2 দিনেই বন্ধ হয়ে গিয়েছিল। আরে দাদা, কত পুরনো হয়ে গেছে, এই অবস্থায় তো ঘোড়া দৌড়তে পারে না। আপনি এটাকে বাতিল কেন করছেন না? মার্কেটে দারুণ দারুণ সব নতুন মডেল এসেছে। আমরা তো সত্যি বিশ্বাসই করতে পারছি না স্যার। আমাদেরও বিশ্বাস হচ্ছে না। তোমাদের পরিবারের 3 জন লোক মারা গেছে, আর ওই বাবা কালিম কুরেশি, ড্রাইভার সন্দীপ বর্মার লাশ পাওয়া এখনো বাকি। তোমাদের ছোট বোনের খোঁজ পাওয়া গেছে, জাহ্নবী, যে জাহ্নবী নয় কাজল, আর এই জুনেদ, যে জুনেদ নয় সুরেশ অবস্থি। কি করে বিশ্বাস হবে? আচ্ছা, তোমাদের লখনৌতে কি কেউ আছে? কোনো আত্মীয়? আত্মীয় স্যার থাকলে আমাদের কাছে আগে ফোন আসতো না। তোমার কেউ আছে? না তো, তাছাড়া আমি তো ওই বাড়িতে থাকতাম না, তো আমি কি করে? আর একবারও বলবে না আমি ওই বাড়িতে থাকতাম না আর আমি কিছু জানি না। আমি বিশ্বাস করি না মন্দিরে, দরগায় বা বাবার উপর। এরপর যা কথাবার্তা হবে ওই দুজনের সামনেই হবে। আমাদেরও তো জানতে হবে ধাবার ডালে কি মশলা ছিল, আর ওই ঝিলটা কতটা গভীর। জাহ্নবী আর জুনেদের অ্যাফেয়ার, কেউ তো নিশ্চয়ই জানতো এই ব্যাপারে। হয়তো বাবা কালিম কুরেশি ওদেরকে সাহায্য করছিল। সন্দেহ কালিম আর জাহ্নবীর অ্যাফেয়ারে ছিল, কিন্তু বাবা কালিম আসলে জুনেদ আর জাহ্নবীর অ্যাফেয়ারে সাহায্য করছিল, ওদের দুজনকেই। আর এই ষড়যন্ত্রে কালিমকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়, যাতে কোনো প্রমাণ না থাকে। এই অ্যাফেয়ারের গন্ধ কেউ আগে থেকেই পেয়েছিল। এই ষড়যন্ত্রের একটা ইতিহাস আছে, পীর ওয়াজিদের দরগায় যাওয়া থেকে শুরু করে ফকির দৌলার দরগা পর্যন্ত। আমাদের সন্দেহটাই ঠিক ছিল স্যার, আর নিশানাও ঠিক জায়গাতেই লেগেছে। অ্যাড্রেসটা লিখে নিন, শিবশঙ্কর লজ, বড় মসজিদের পিছনে। আর হ্যাঁ, ওখানকার রেজিস্টারে ওরা নকল নাম লিখে রেখেছে, কাজল শর্মা আর সুরেশ অবস্থি। তুই ওখানেই দাঁড়িয়ে থাক, আমি টিম নিয়ে পৌঁছচ্ছি। আসুন। জিজ্ঞেস করো আমাকে যে আমি কি করে জানলাম যে তুমি ওই গাড়িতে ছিলে না যেটাকে ঝিলে ফেলা হয়েছিল। আমাকে একটা না 4-4টে আত্মা বলেছে। আর তুমি জানো তো ওই 4টে আত্মা কাদের ছিল? তুমি তো এটাও জানো যে জাহ্নবী তানবার থেকে কাজল কেন হলে, আর ও জুনের থেকে সুরেশ অবস্থি কেন হলো। তুমি সবকিছু জানো, আর সেই সব কিছু এবার আমরা তোমার কাছ থেকে জানবো। বৌদি, দাদা আছে বাড়িতে? জাহ্নবীর সঙ্গে তোর দেখা হয়েছে? জাহ্নবী আর জুনেদকে লখনৌ থেকে আনা হচ্ছে। কি বলেছে জাহ্নবী? কনস্টেবল বললো এখনো জিজ্ঞাসাবাদ বাকি।
ওই যে জুনেদের সঙ্গে জাহ্নবীর একটা সম্পর্ক ছিল? কে জানতো বলতো? আমি জানি না দাদা, আমি তো এটাই ভেবে অবাক হচ্ছি যে আমাদের জাহ্নবী এসব কি করে করতে পারে, তাও আবার কারোর সাহায্য ছাড়া। দেখো, এক্ষুনি এই মুহূর্তে তোমাদের বিয়েটা তো হচ্ছে না। 5-5টা খুনের সন্দেহ আছে তোমাদের উপর। ভালো হবে সবকিছু, সবকিছু মানে A to Z সবকিছু সত্যি করে বলো। প্ল্যান কি ছিল আর কে হেল্প করছিল তোমাদের? সন্দীপ বর্মা ছিল। কোথায় আছে এখনো? নাকি কলিম কুরেশি ছিল? বলো জাহ্নবী। আরে জুনাদ, তুমি এখানে? হ্যাঁ সন্দীপ দা, আমি এখানে নিহালপুরে একটা রিপেয়ারের গাড়ি দিতে এসেছিলাম। কখন থেকে দাঁড়িয়ে আছি, কিচ্ছু পাচ্ছি না। নেহাত ভাগ্য ভালো তাই আপনাকে দেখতে পেলাম। আরে ভাগ্যের কথা আর বলো না ভাই জুনেদ, ভাগ্যটা যে আমাদের কি খারাপ না ভাই। জানি না ধাবাতে কি খেলাম আর তার জন্য কি গন্ডগোল হলো, সবার শরীর খারাপ হয়ে গেছে, বমি পাচ্ছে আর খুব ঘুম পাচ্ছে। তুমি একটা কাজ করো, সীমাপুর পর্যন্ত চালাতে পারবে? এটাকে জিজ্ঞেস করতে হয়? আপনি নামুন, আমি চালাচ্ছি। তুমি এখানে কোথাও লুকিয়ে পড়ো, আমি কাজটা শেষ করে আসছি। এটা তো কাকতালীয় নয় যে জুনেদ সেরকমই পাঠান স্যুট পরেছিল যেরকমটা বাবা কালিম পরে থাকতো। সবকিছু আগে থেকে প্ল্যান করেছিলে। মুকেশ দাদা, খাবার জন্য কোথাও দাঁড়াই? আরে ওই ডাল মাখানি ওখানে সব থেকে ফেমাস শান্তারাম ধাবায়, আর বাকি খাবারগুলো কিন্তু দারুণ মুকেশ দা, ওখানেই খাওয়া যাক। হ্যাঁ, রাত 9টা বেজে গেছে যখন, খেয়ে নেওয়া যাক। বাবারও ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তো, তাহলে কিছু খেয়ে নি। এই সন্দীপ, ওই শান্তারাম ধাবাতে পৌঁছতে কত সময় লাগবে? আরে এই তো সামনেই, 2 মিনিটের মতো পৌঁছে যাব। তাহলে এটাও কাকতালীয় নয় যে বিশেষ করে ওই শান্তারাম ধাবাতে গাড়ি থামানো আর গাড়িকে ধাওয়া করা?
আর তুই জুনেদ, পরিষ্কার ব্যাপার যে তুই ঘুমের ওষুধ মিশিয়েছিলিস ধাবার খাবারে। অধীর আগ্রহে শোনবার অপেক্ষায় আছি কিভাবে। এ পঙ্কজ, 7-8-এর অর্ডার রেডি আছে, নিয়ে যা তাড়াতাড়ি। এটা তো পরিষ্কার জানাবো যে তুমি সেদিন ধাবার খাবার খাওনি, কিন্তু তোমার বৌদি আরতিও সেই খাবার খায়নি। কেন? সেও কি এই ষড়যন্ত্রের অংশীদার? বৌদি কিছু খাও না। আমার একটু খেতে ভালো লাগছে না জাহ্নবী। তোমার দাদা মুকেশও কি এই প্ল্যানে যুক্ত ছিল? এই কারণে ও আরতির সাথে থেকে যায়। আমি মা আর বাবাকে নিয়ে বাড়ি যাচ্ছি। ঠিক আছে, তোমরা বেরো তাড়াতাড়ি। তোমার কাকা রঘু তানওয়ার ভাগ্যজোরে বেঁচে গেছেন, আর তার স্ত্রী মালতী দুর্ভাগ্যবশত মারা গেলেন। এসব কি হচ্ছিল জাহ্নবী? বাবা কলিম কুরেশি কি খাবার খেয়েছিলেন, নাকি উনি ওই প্ল্যানের অংশ ছিল বলে মারা গেছেন? এই প্ল্যানটা ফকির দৌলায় যাওয়ার আত্মার নাটকের অনেক আগেই করা হয়েছিল কি? তোমার নিজের বাবার জন্য ভালোবাসা, ভক্তি এসব মিথ্যে ছিল। না না স্যার, এগুলো মিথ্যে। আমি আমার বাবাকে খুব খুব ভালোবাসতাম। আমি শুধু বাবাকে সুস্থ হতে দেখতে চেয়েছিলাম। অজ্ঞান করে গাড়িতে বসিয়ে ধাক্কা দিয়ে ঝিলের মধ্যে ডুবিয়ে দিয়ে কেউ কি করে ঠিক হবে জাহ্নবী? সে তো মারা যাবে। যেভাবে তুমি তোমার বাবাকে মেরে ফেলেছো, তোমার মাকে মেরেছো, তোমার কাকেকে মেরেছো, বাবা কালিম কুরেশিকে মেরেছো, তাও এর জন্য, এই জুনেদের জন্য। কিভাবে এলো তোমার জীবনে? দাদা, তোমার টিফিন। হ্যাঁ দে। তুমি তোমার কৃষ্ণ দাদার জন্য খাবার নিয়ে যাও না কেন? তাহলে তো আমরা অনেক বেশি সময় পেয়ে যাই। পাগল হলে নাকি? ওর জন্য তো জয় বৌদি টিফিন তৈরি করে না। ওরা আলাদা রান্না করে, আলাদাভাবে থাকে। দেখো, একদিন তুমি আমার জন্য খাবার বানিয়ে আনবে। নিজের হাতে রেঁধে নিয়ে আসবো এক একটা জিনিস, কিন্তু সবার সামনে এটা কি করে হবে? আমি মুকেশ দাকে রোজ খাবার দিতে যেতাম। ওখানে আমার জুনেদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে যায়, আর ওকে ভালোবেসে ফেলি। আমাদের ভালোবাসা সত্যিকারের ছিল। জুনেদ মিয়া, তুমি কোনো 18 বছর বয়সের কচি বাচ্চা তো নও এই মেয়েটার মতো। সিরাজগঞ্জে তোমার নিজের একটা পরিবার রয়েছে, স্ত্রী শবনম, মেয়ে জারা। তোমার ইতিহাস সম্পর্কে সবকিছু জানেই ম্যাডাম। ও সবকিছু জানতো। আমি জাহ্নবীকে সবকিছু একদম খুলে বলেছিলাম, তাই না জাহ্নবী? তোমার ইতিহাস সম্পর্কে সবকিছু জানেই ম্যাডাম। ও সবকিছু জানতো। আমি জাহ্নবীকে সবকিছু একদম খুলে বলেছিলাম, তাই না জাহ্নবী? যদি সত্যি তোমায় ভালো না বাসতাম তাহলে এই কথাগুলো বলতাম। যদি আগেই বিয়ে করে থাকো তাহলে আমার সাথে বন্ধুত্ব করলে কেন? কেন ভালোবাসা ফাঁদে ফেললে? কেননা জাহ্নবী, আমার বিয়েটা আমার নিজের ইচ্ছে হয়নি। জোর করে ওই শবনমের সঙ্গে আমার বিয়েটা দেওয়া হয়। কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি, বিশ্বাস করো, একটুও ভনিতা করছি না। চেয়ে দেখো, সত্যি বলছি আমি। এরপর দেখা যাবে তৃতীয় জনকে একই কথা বলছো। আর ওই জাহ্নবী তো জোর করে আমার গলায় ঝুলেছিল। জাহ্নবী, এরকম কথা কেন বলছো? তোমার জন্য আমি সব পারি, মরতেও পারি আর মারতেও পারি। এতটাই ভালোবাসি তোমায়।
মা অসভ্যমে, এটা কি যথেষ্ট নয় যে তোর বাবা অসুস্থ হয়ে পড়ে আছে আর তুই পরিবারের সম্মান নষ্ট করছিস ওই অন্য একটা জাতের ছেলের সঙ্গে নিজের সম্পর্ক করে? মা আমরা একে অপরকে আমি তোর মুখ ভেঙে দেবো যদি এই ভালোবাসার কথা শুনি আর একবার। এই ভালোবাসার এবিসিডিও কি তুই জানিস? আর তোর বাবা যদি একবার জানতে পারে না, ও সেই মুহূর্তেই মারা যাবে। আর তোর দাদারা রক্ত গঙ্গা বইয়ে দেবে এই সীমাপুরে। আমার মাথায় হাত দিয়ে বল, আজকের পরে ওই ছেলের নাম নিবি না মুখে। জাহ্নবী, আমি সবাইকে বলবো আর নিজেও বিষ খাবো। আমি শপথ করছি দেখা করব না জুনেদের ওর সাথে। নাম পর্যন্ত নেবি না। আচ্ছা নেব না। তোর দাদাদের সঙ্গে কথা বলে যত তাড়াতাড়ি পারি তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে দিতে বলবো। তারপর তোর বিয়ে দিয়ে দেবো। পরে আমাদের ধন্যবাদ দিবি যে একদিন তোকে এরকম শপথ করিয়েছিলাম। আমি কথা রাখিনি, আসলে আমি মন থেকে তো বলিনি। আমার মনে তো শুধু জুনেদ ছিল, কিন্তু জুনেদের সাথে দেখা করাটা খুব কঠিন হয়ে গেছিল। অন্তত সীমাপুরে তো খুবই মুশকিল। তাহলে কোথায় দেখা করতে? শিখঞ্জগড়, পীরবাজিদের দরগায়, যেখানে তোমরা 10 বার গিয়েছিলে। ধরুন ওটা ভগবানের দেওয়া আমাদের জন্য সুযোগ ছিল যে মুকেশ দা ওই বাবা কলিমকে বাড়িতে নিয়ে আসে। ওখানে শিকঞ্জগড়ে সবার থেকে দূরে লুকিয়ে হলেও আমরা দুজনে শান্তিতে দেখা করতাম। আমি একটু দরগা থেকে আসছি। কিছুক্ষণ আগেই তো আমরা এলাম, খাবার সময়ও তো হয়ে গেছে। আরে জাহ্নবী, আমাদের কালকেও যেতে হবে। কিন্তু আমার খুব ইচ্ছে করছে আর আমি তাড়াতাড়ি চলে আসব। ওখানে এমন একটাও দিন ছিল না যেদিন আমি ওর সঙ্গে দেখা করিনি। আর ওখানে আমরা অনেকক্ষণ একসাথে থাকতাম, কাছাকাছি থাকতাম, খুব কাছাকাছি। যখন যখন ওদের ফ্যামিলি পীরবাজিদের দরগায় যেত, তুই ওখানে যেতিস? হ্যাঁ। কিন্তু যখন 10 বার পীরবাজিদের দরগায় যাবার মানত সম্পূর্ণ হয়ে গেল, তখন আমরা খুব চিন্তায় পড়ে যাই। আমাদের আর দেখা করার কোনো পথই ছিল না। আমি যাই। তুমি ঠিক যেন 10 বারই আসার কথা ছিল। আরো 10 বারের কথা বলতে পারেনি? যদি আরো 10 বার বলতো তারপর আমাদের কি হতো? জানি না কি হতো, তুমি বলো। কি হওয়া উচিত সেটা বলতে পারি, কিন্তু কি হবে সেটা আমি জানি। কি? জুনেদ আমাদের পরিবার কখনো মানবে না। ওরা আমাদের দুজনকে এক হতে দেবে না। তুমি এইভাবে আলাদা থাকতে পারবে তো অন্য কারোর বউ হয়ে? না। তাহলে? তুমি বলেছিলে না যে তুমি আমার জন্য মরতেও পারো আর মারতেও পারো। আমি আজও সেই কথা বলছি। আমি তোমার জন্য সবকিছু করতে পারি, যে কোনো কাজ করতে পারি। এই বাবা কলিম কুরশি 1 নম্বরের ফ্রড। ও এখানকার কেন, যে কোনো জায়গার 100 চক্কর কাটানোর পরও আমার বাবাকেও ঠিক করতে পারবে না। তার মানে তুমি ওই বাবা কলিম কুরেশিকে মেরে ফেলতে চাইছো? না, বাবাকে ভয় পেয়ে গেলে? তা নয়, কিন্তু কিন্তু জাহ্নবী, মেরে ফেলার বদলে আমরা তো পালিয়েও যেতে পারি। মারতে হবে কেন? আর তারপর বাবার খেয়ালকে রাখবে। কিন্তু তুমি তো ওনাকে মেরে ফেলার কথা বলছো। ওনাকে মেরে ফেলে ওনার আত্মাকে মুক্তি দেবার কথা বলছি। জুনেদ, আমি আমার বাবাকে যতটা ভালোবাসি না ততটা কেউ বাসে না, মাও বাসে না। আমি যদি তোমার সাথে পালিয়ে যাই তাহলে কৃষ্ণদা আর মুকেশদা তো বাবার একদম খেয়াল রাখবে না। কৃষ্ণদা তো এমনিতেই সবাইকে লেকচার দেয়, জ্ঞান দেয় সবাইকে, সাহায্য তো করবেই না। আর মুকেশদাও খুব একটা খেয়াল রাখবে না। মা একা বাবার খেয়াল রাখতে পারবে না। বাবা খুব কষ্ট পাবে, মা বাবা দুজনেই। তাই যদি পালাতে হয় তাহলে আগে বাবার কষ্ট শেষ করতে হবে, আর মায়েরও। তুমি যা বলবে, যেমন বলবে, আমি সেটাই করব। এরকম ভালোবাসা আজ পর্যন্ত দেখিনি, মানে প্রাণঘাতী ভালোবাসা। মুকেশের কি রোল ছিল তোমার এই প্ল্যানে? তোমার মধ্যে আত্মা ভর করার প্ল্যানটা সেটা কার ছিল?
কোথায় ওই শয়তান ভণ্ডটা? বল কোথায় ওই শয়তান ভণ্ডটা? দাদা, তোমার খাবার। ভূতের মিশন সফল। আমরা এবার ফকির দলের দরগায় যাচ্ছি। এই ভণ্ড বাবা কলিম কুরশি খুব ভালোভাবেই ফেসেছে, একটু ভয়ও পেয়েছে। ওই ভণ্ডটা ভেবেছে সত্যি সত্যি আমার ঘাড়ে ভূত চেপেছে, যে কিনা ফকির দৌলাতে যেতে জেদ করছে। আমাদের বাড়ির সবার যাওয়ার প্ল্যান হয়েছে, তুমিও আমাদের পেছনে এসো। তো প্ল্যান ছিল পুরো পরিবারটাকে শেষ করার, কৃষ্ণ আর জয়াবাদে। ওদের তো এমনিতেও আমাকে নিয়ে খুব একটা চিন্তা ছিল না। যদি সবাই চলে যেত আর শুধু ওরা থেকে যেত, তাহলে ওরা আমার আর জুনেতের বিয়েতে বাধা দিত না। খুব বেশি হলে কি আর করতো, দুটো লেকচার দিত। কাকা আর কাকি তোমার কি ক্ষতি করেছিল? কিচ্ছু না, ওদেরকে মারার কোনো প্ল্যান ছিল না। ওরা তো হঠাৎই সেদিন সকালে বাড়িতে এলো আর এটা জেদ করতে থাকে যে ওরাও যাবে ফকির দৌলাতে। বাবা বলল যে চলো একসঙ্গে, তাই আমি কিছু করতে পারলাম না। আর ওই ভণ্ড বাবা কলিম, ওকেও মারার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ও উড়ে এসে জুড়ে বসলো। ও বলল যে আমি নিজেও যাব ফকির দৌলার দরগাতে। তার মানে তোমার আরতি বৌদির সত্যি শরীর খারাপ হয়েছিল, তাই মুখে সোনার সাথে থেকে যায়। আর তোমার কাকা রঘুবীরও, এই জন্য ওরা সবাই বেঁচে যায়। আর ড্রাইভার সন্দীপ বর্মা, ও তো নির্দোষ। ও মারা গেছিল কারণ ও তোমাদের সঙ্গে গেছিল। এতগুলো নিজের এবং অন্যের লাশের উপর দাঁড়িয়ে তুমি ওর সঙ্গে সংসারের স্বপ্ন দেখছো? ভাবলে নিজের নাম বদলে, শহর বদলে তোমার সমস্ত অপরাধ, সমস্ত পাপ ধুয়ে যাবে। এই বেটা জুনেদ, তোর বউ যদি মিসিং কমপ্লেন্ট লেখাতো তো পুলিশ তো তোর পেছনে লেগেই যেত। লাগতো না। আমি শবনম আর জারা দুজনকেই ছেড়ে দিয়েছি। ওরা আর এখন আমার জীবনের অংশ নয়। বাবা, এখন তোর নিজের জীবনই তোর অংশ নয়। 5-5টা খুনের অভিযোগ রয়েছে তোদের ওপর। উমেশ তানওয়ার, মাধুরী তানওয়ার, মালতী তানওয়ার, বাবা কলিম কুরেশি, ড্রাইভার সন্দীপ বর্মা, যার লাশ এখনো পাওয়া যায়নি। এই 5-5টা লোককে ভয়ঙ্কর ভাবে খুন করেছিস তোরা। জাহ্নবী, তোমার বয়স 18 বছর। তুমি এটা কি করে ভাবলে যে তুমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলে শান্তিতে সংসার করবে? তোমার ভয় লাগেনি যে তাদের সবার আত্মারা, স্মৃতি তোমায় কষ্ট দেবে? স্যার, যদি আমি জুনেদকে বিয়ে না করতাম আর মায়ের পছন্দ করা যে কোনো ছেলেকে বিয়ে করে নিতাম, তখনও তো আমি কষ্ট পেতাম, তাই না? আর যদি আমি জেদ করতাম যে আমি শুধু জুনেদকেই বিয়ে করতে চাই, তখন ওরা আমাদের খুন করাতো। আর তখন আপনি এখানে বসে আমার পরিবারের লোকেদেরও এই প্রশ্নই করতেন যে নিজের মেয়েকে মেরে ফেলে আপনারা শান্তিতে কি করে থাকতে পারবেন? ঠিক বলছি তো স্যার? এত ছোট্ট একটা মেয়ে, আমাদের জাহ্নবী, এরকম করলো? আমরা তো ভাগ্যে চড়ে বেঁচে গেছি, না হলে তো আমরাও, আমি, আরতি, কাকা, আমরা ওই ঝিলের তলায় থাকতাম, গাড়ির মধ্যে। এই জুটির কঠিনতম শাস্তি তো হবেই, কিন্তু একদিক থেকে এই কেসটা রিভার্স অর্ডার কিলিং এর। ইন্টারকাস্ট জুটি এদের পরিবারের মতামতের অনুমান করে পুরো পরিবারটাকেই শেষ করে দিল। আর এই ছেলেটা জুনেদ, এর কোনো প্রিভিয়াস ক্রিমিনাল রেকর্ড ছিল না তো? ছিল না, অবভিয়াসলি মেয়েটারও ছিল না। আর এটাই আমাদের কাছে শকিং যে এই দুজন ফার্স্ট টাইম ক্রিমিনাল এত নির্দয় কি করে হলো। ধর্ম, জাত, স্ট্যাটাস, আমরা পুলিশ অফিসাররা সমাজের এই সত্যগুলো কিভাবে বদলাবো ফ্র্যাঙ্কলি আমার জানা নেই। কিন্তু যখন এই পারিবারিক ক্রাইম হয়, তখন বাড়ির 4 দেওয়ালের মধ্যে উৎপন্ন ফুটন্ত লাভা স্পটলাইটে এসে যায়। পারিবারিক শত্রুতা, রাগ, জোর জবরদস্তি, মিথ্যা প্রতিষ্ঠা, এইসবের ফুটন্ত লাভা অপরাধের রূপ নেয়। সমাজের উপর টিপ্পণী করা আমার কাজ নয়, কিন্তু অপরাধ এবং সমাজ যে গভীরতায় নিজেরা জুড়ে আছে
যে মনে হয় সাবজেক্টের মধ্যে সিরিয়াস থিঙ্কিং এবং কঠিন অ্যাকশনের প্রয়োজন। সন্দীপ বর্মার লাশ এখনো পাওয়া যায়নি। জাহ্নবী আর জুনেদের বিরুদ্ধে আইপিসি 302 ধারা অনুযায়ী খুনের জন্য আর 201 ধারা অনুযায়ী প্রমাণ লোপাটের অভিযোগ দায়ের হয়েছে। এই মুহূর্তে দুজনই আইনি হেফাজতে। আমরা সবাই মানুষ তো ঠিকই, কিন্তু মানুষের মধ্যেই ধর্ম, জাতি, বর্ণ এইসবের কারণে ভেদাভেদ এটা একটা বাস্তব যা আমাদের পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আর এই ধারণা শুধুমাত্র আমাদের দেশে সীমাবদ্ধ নয়, এটা ইউনিভার্সাল ধারণা হয়ে গেছে। অন্য কোনো মানুষকে নিজে না ভেবে নেওয়া এটা সারা বিশ্বের মানুষের মনেই চলতে থাকা একটা ধারণা, আর এটা চলেই আসছে। সম্মিলিত হয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলা এটা হয়তো আমাদের ন্যাচারাল ইনস্টিংক্টে নেই, আর সেই জন্য আমাদের পরিশ্রম করতে হয় যাতে আমরা সমস্ত মতভেদ ভুলে নিজেদের পরিচয়কে সরিয়ে রেখে তার প্রভাব যেন সমাজে পড়তে না দিই আর মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে থাকি। কিন্তু এই সত্যটাও অস্বীকার করা যায় না যে সমাজে আমরা যতই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকি না কেন, নিজেদের মেয়ের ক্ষেত্রে তাদের মর্জি মতো জীবনসঙ্গী বেছে নেওয়ার স্বাধীনতা আমরা যেন তাদের দিতেই পারি না। দুটো ধর্মের মধ্যে ভালোবাসার সম্পর্ক, রক্তের সম্পর্ক এত সহজে যেন কেউ মানতে পারে না। মানুষের মধ্যে মতভেদ, তাদের ভুলভ্রান্তি দূর করা যায়, মানুষের মধ্যের বৈরিতাকে একতায় পরিণত করা যায়, কিন্তু মানুষের মধ্যে এমন কোনো ভেদাভেদ থাকতে পারে না যেটা একটা ভয়ঙ্কর খুনের মাধ্যমে শেষ হয়। যদি একরকম নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা যায়, তাহলে অপরাধ একদিক থেকে সব মতভেদ মিটিয়ে দেয় আর মানুষকে শুধুমাত্র একটাই পরিচয় দেয়, আর সেটা হলো ক্রিমিনালের। আবার দেখা হবে পরবর্তী এপিসোডে অপরাধের আরো একটা গল্প নিয়ে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.